যে উন্নয়নের রাজনীতির নামে ব্যাপক লুটপাট ধ্বংসযজ্ঞ আসলে দেশে চালিয়ে গিয়েছিল, গত 15 বছর কিন্তু কেউই সেটা নিয়ে খোলামেলাভাবে কথা বলতে পারেনি। আজকে আমি যখন তাদের প্রবন্ধটি দেখছিলাম, এই প্রবন্ধটির যে একটা কোর পয়েন্ট, যে কিভাবে একটা গভর্নমেন্ট রীতিমতো এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের নামে দেশের প্রতিটা সেক্টরকে আসলে করাপ্টেড করে দিয়েছে এবং প্রত্যেকটা সেক্টরকে এখানে ধ্বংস করে গিয়েছে, এবং সেটা নিয়ে খোলামেলাভাবে কথা বলা যাচ্ছে। এটাই আসলে আমাদের একটা বড় প্রাপ্তি এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। এখন মূল প্রসঙ্গে আসি। আমি খুব বেশি কথা বলবো না। এখানে এই প্রবন্ধটি পড়ে কিছু বিষয়ে মনে হয়েছে এখানে অ্যাড করা জরুরি। বাকি অনেক প্রসঙ্গ এখানে চলে এসেছে। তাদের যে সাজেশনস গুলো একটা মোটা দাগে একটা বিষয় তারা তুলে এনেছে, যেটা অবশ্যই যেগুলো নিয়ে আলাদা করে খুব বেশি অ্যাড করার নেই। আমি শুধু একটা মোটা দাগে কিছু বিষয় তুলবো। গত 15 বছরে বাংলাদেশে, বিশেষ করে 2000, আমরা তো সবাই বাংলাদেশটাকে দেখেছি 2005-06 পরে একটা র্যাপিড ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু আনফরচুনেটলি এই ডেভেলপমেন্টটা কোনো কিছু সাস্টেইনেবল না। আমরা যদি আমাদের হেলথ সেক্টরের কথা চিন্তা করি, আমাদের এডুকেশন সেক্টরের কথা চিন্তা করি, ইনক্লুডিং আমাদের গ্রামগুলোর কথা চিন্তা করি, আমাদের শ্রমিকদের কথা চিন্তা করি, এই যে ডেভেলপমেন্টগুলো হলো সবকিছুই আসলে দিন শেষে কিছু বিল্ডিং বানানো এবং এই বিল্ডিং বানানোকে কেন্দ্র করে ভয়াবহ পরিমাণে লুটপাট করা। এখন এই কিভাবে আসলে একটা রাষ্ট্র সে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো করবে, সেটার সাথে তার অন্যান্য ডিভিশনগুলোর সাথে কিভাবে সে এটাকে কোলাবোরেট করবে, এই ধরনের কোনো প্ল্যানিং আসলে শেখ হাসিনা গভর্নমেন্ট করেনি। তার কোনো সদিচ্ছাও ছিল না, তার শুধুমাত্র ইচ্ছা ছিল কিছু ডেভেলপমেন্ট করবে, কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখাবে, কিছু ফ্লাইওভার দেখাবে, কিছু ব্রিজ দেখাবে, এটা দেখায় এটার বিনিময়ে ব্যাপক পরিমাণে লুটপাট তারা করবে। এখন ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমি শুধু এটাই এক্সপেক্ট করি যে আপনারা যেহেতু এই মুহূর্তে দেশের দায়িত্ব নিয়েছেন, অন্তত এই যে বিগত যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, বিগত যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো হয়েছে, সেটাকে কিভাবে করে আসলে দেশের উপযোগী করে ব্যবহার করা যায়, আর ইন ফিউচার ব্রিজ কালভার্ট বানানো ছাড়া কিভাবে একটা দেশকে মিনিমাম একটা লিভেবল সিটি বা লিভেবল কান্ট্রি হিসেবে বানানো যায়, সে বিষয়ে আপনাদের ভাবা বা একটা রোডম্যাপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের অনেকগুলো প্ল্যাকার্ডের মধ্যে একটা প্ল্যাকার্ড ছিল যে আমরা উন্নয়ন চাই না, আমরা জীবন নিরাপত্তা চাই। কারণ এই যে উন্নয়নের রাজনীতি, সেটা কিন্তু এখানে প্রত্যেকটা সিটিজেন, প্রত্যেকটা নাগরিকের গলা টিপে তার যে নাগরিক মর্যাদা, সেটার উপর দাঁড়িয়ে তার জীবনটাকে নষ্ট করেছে, তার জীবনযাত্রার মানকে নষ্ট করেছে। আজকে ঢাকা শহর কিন্তু ফ্লাইওভারের শহর। আপনি ঢাকা শহরে এমন কোনো রাস্তা নাই যেখানে গিয়ে দেখবেন না যে এখানে কোনো ফ্লাইওভার নেই। একটা শহরে এই পরিমাণ জনসংখ্যার চাপ, গভর্নমেন্ট কখনোই ভাবে না যে আচ্ছা আমার যে সমস্যাটা হচ্ছে সেইটার এত বেশি মানুষ কেন ঢাকা শহরে আসছে, আমার কেন হচ্ছে ঢাকা শহরে এত বেশি যানজট, সে কখনোই হচ্ছে প্রবলেমের রুটে যেতে চায় না, সবসময় প্রবলেমটাকে সলভ করতে চায় সার্ফেস লেভেল থেকে। তো আমি শুধু ইন্টার গভর্নমেন্টের কাছে এটা এক্সপেক্ট করবো যে আপনারা প্রবলেমের রুটে গিয়ে কাজ করার চেষ্টা করবেন, শুধুমাত্র আরেকটা দেশের সাথে প্রজেক্ট বেসিসে কাজ না করে আমাদের দেশের জন্য কোন প্রজেক্টগুলা আসলে দরকার, কোনগুলো দরকার না, এবং দেশের জন্য কোনটা ভালো হবে সেটা বিবেচনা হচ্ছে আপনারা অ্যাকশনটা নেবেন এবং সেটার ভিত্তিতে একটা রোডম্যাপ ক্রিয়েট করে দিবেন, যেটার ভিত্তিতে আগামী দিনে সরকারগুলো রান করতে পারে। আর একটা ছোট কথা, যে আমাদের লাস্ট 10 ইয়ার্সে বাংলাদেশ ভয়াবহ পরিমাণে সেন্ট্রালাইজড হয়ে পড়েছে, যার কারণে আপনি যত এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেন না কেন, আর আলটিমেটলি এটা কিন্তু কোনো সুফল আনবে না। আপনি যদি এখানে, আমি চট্টগ্রামের সন্তান, তো চট্টগ্রাম শহরে ভয়াবহ পরিমাণে একটা বিধ্বংসী উন্নয়ন হয়েছে, মোটামুটি একটা শহরটাকে ধ্বংস করে দিয়ে একটা উন্নয়ন হয়েছে। গত 2018 সালে এখানে একটা ফ্লাইওভার পরে রিসেন্টলি এখানে একটা এক্সপ্রেস
মার্কেট থেকে শুরু করে আপনার পোর্ট পর্যন্ত পুরা রাস্তা তারা ধ্বংস করে এখানে শুধু ওভারব্রিজ, এখানে শুধুমাত্র ফ্লাইওভার আর এক্সপ্রেসওয়ে আছে, আর কিছুই নেই। তো একটা শহর যখন ধ্বংস করে আপনি এক্সপেক্ট করতেছেন যে এখানে হচ্ছে আমি একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করবো, বা এখানে হচ্ছে মানুষের জীবনযাত্রা একটা মানে ভালো জীবন আমি দিতে পারবো, এটা কখনোই হবে না। বরং যে মানুষ কেন হচ্ছে গ্রাম থেকে শহরে আসতে বাধ্য হয়, এই সমস্যাগুলো আপনারা সমাধান করার চেষ্টা করেন এবং সেগুলোর জন্য প্রপার পরিকল্পনা দাঁড় করান। আমাদের গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাগুলো যদি ভালো